ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে ম্যাথ। আমি আমার চ্যানেলে বেসিক ম্যাথামেটিক্স এবং আদার কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপলোড করে থাকি। তো আজকে আমি যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেই অঙ্কগুলো হচ্ছে যে আমাদের গণিত প্রকাশ বইয়ের ক্লাস 10-এর গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 1.1 এখানকার অঙ্কগুলো আমরা আজকে আলোচনা করব। এই চ্যাপ্টারটার নাম কি ছিল? এই চ্যাপ্টারটার নাম ছিল এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা এর আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের দুটো অঙ্ক করিয়েছি। তো এখানকার যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো নিয়ে আমি কিন্তু এখানে আলোচনা করব। তো তার মধ্যে এখানকার কনসেপ্ট ক্লিয়ার করব যাতে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হয় এবং যাতে কোনো রকম অসুবিধা না থাকে। তাহলে শুরু করা যাক। এই অঙ্কটা আমরা শুরু করছি। দেখছি কি বলা হয়েছে, লক্ষ্য করলো। এখানে লক্ষ্য করো কি বলা হয়েছে, যে নিচের যে বিবৃতি, আমরা 5 দাগের অঙ্ক করছি, 4 নম্বর পাতার 5 দাগের অঙ্ক বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো আমি এখানে একটা জিনিস লিখা আছে, দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটাকেই তো আমরা বলি, এটাকে কি বলি? এটাকেই বলি হচ্ছে একচল বিশিষ্ট কি বলা হয় এটাকে? দ্বিঘাত সমীকরণ। তো এই রকম আকারে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে দেখা যাক বিবৃতিটা কি বলেছে আমাদের এখানে। বিবৃতিটা কি বলেছে? বলেছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। এই তিনটা জিনিস বুঝতে হবে তোমাকে আগে, যে ক্রমিক কি জিনিস, ধনাত্মক আর অযুগ্ম। ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। আমি তোমাকে যদি বলতে যাই যে ক্রমিক কথাটার মানে কি, ক্রমিক মানে তোমরা বুঝবা, ক্রমিক হচ্ছে সেই কনসেপ্টটা যে ক্রমিক মানে পরপর। ক্রমিক অযুগ্ম মানে যদি বলতে যাই যে 3, তাহলে এর পরের অযুগ্ম সংখ্যা কত? সবাই জানো এর পরের অযুগ্ম সংখ্যা, অযুগ্ম মানে বিজোড়, অযুগ্ম সংখ্যা কত হবে? 5। তাহলে এরা হয়ে গেল ক্রমিক অযুগ্ম সংখ্যা। তো এইরকমই কোনো একটা সংখ্যা আছে, আমরা জানি না অ্যাকচুয়ালি এর সংখ্যাটা কি আছে। বলছে এই সংখ্যা দুটো মানে যারা আছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ওদেরকে গুণ করে হচ্ছে 143। তো প্রথমত আমাদের এই চ্যাপ্টারে আমরা এই বিষয়গুলো জানবো যে ধনাত্মক অযুগ্ম সংখ্যা কেমন করে ধরে নিতে হবে যাতে করে আমরা অযুগ্ম সংখ্যাই পাই। মানে ধরো কেউ যদি বললো স্যার আমি যদি এখানে একটা এক্স ধরে নিই, একটা সংখ্যা, তার পরের সংখ্যাটা যদি x প্লাস 2 ধরে নিই, তাহলে কি অঙ্কটা হবে না? অবশ্যই হবে। কিন্তু তোমাকে এখানে একটা জিনিস মেনশন করতে হবে। সেই মেনশনটা হচ্ছে যে এখানে যে x এর কথাটা বলা হয়েছে সেই x কে সব সময় বিজোড় হতে হবে। কিন্তু আমি এই পদ্ধতিতে করাবো না। আমি এমন পদ্ধতি বলে দেবো যার সাহায্যে তুমি দুনিয়ার যত পরপর অযুগ্ম সংখ্যা আছে, ধনাত্মক অযুগ্ম সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো আমরা এর দ্বারা পেয়ে যাব। মানে কি, আমরা ধরে নেব প্রথমে যে ধরি ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটি আমরা ধরে নিব। একটা ধরে নিব হচ্ছে 2x - 1 এবং আর একটা ধরে নিব হচ্ছে 2x + 1। তাহলে প্রথমত আমরা এই 2x - 1 এবং 2x + 1 ধরে নিলাম। এবার অনেকে বলো স্যার এটা কেমন করে মনে রাখবো? তো এই যে 2x - 1 এবং 2x + 1 এটা তোমাকে মনে রাখতে হবে এবং এইখান থেকে মানে এই 2x - 1 এবং 2x + 1 এই এমন একটা মেশিন কিনা, এমন একটা মেশিন এটা যে মেশিনের দ্বারা x এর মান তুমি যা পুট করো না কেন, x এর মান তুমি যা পুট করো সবসময় কি পাবা? পরপর অযুগ্ম সংখ্যা পাবো। কেমন করে? লক্ষ্য করো। সো 2x - 1 এখানে যদি x এর মান আমি পুট করি তাহলে কত পাবো? x এর মান যদি 1 পুট করি, সাপোজ 1 পুট করছি আমি, তাহলে x = 1 যদি বসে তাহলে 2 × 1 - 1, তাহলে 2 - 1 মানে কত হচ্ছে? 1। 2x - 1 এ বসে কত পেলাম? 1 পেলাম। একই রকম ভাবে এবার 2x + 1 এ x এর মান 1 বসে দেখো তো কত হচ্ছে? তাহলে 2 × 1 + 1, তাহলে 2 + 1 মানে কত হচ্ছে? 3। দেখো 1 আর 3 কি? 1 আর 3 অবশ্যই পরস্পর অযুগ্ম সংখ্যা। তো এইরকম ভাবে আমাদের জিনিসটাকে সেট আপ করে নিতে হবে। যে ধরে নিলাম যে ধরি
ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটি হচ্ছে, একটা হচ্ছে 2x - 1 আর একটা হচ্ছে 2x + 1। শর্তানুসারে কি বলা হয়েছে? শর্তানুসারে বলা হয়েছে এই যে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এদের গুণফল কত হবে? এদের গুণফল 143 হবে। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে লিখব, অতএব শর্তানুসারে হবে আমাদের এই দুটোকে গুণ করে দাও, তার মানে 2x - 1 * 2x + 1, এটা সমান হয়ে যাবে আমাদের 143। ঠিক আছে, এবার এখান থেকে আমরা সমীকরণ গঠন করে নেব। এটা খুব ইজিলি আমরা বুঝতে পারছি। দেখো, এটা a - b * a + b এর সূত্রে আছে। তাহলে এটা সূত্র কি হয়? এটা হচ্ছে a² - b² সূত্র। তাহলে এখানে লিখতে পারো 2x তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার ইকুয়াল টু 143। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 4x² মাইনাস 1 এর স্কয়ার 1 হয় সমান, ওখানে কত হচ্ছে 143। তাহলে আমরা এটাকে সুন্দর করে যদি সাজিয়ে যাই তাহলে কি পেয়ে যাব? 4x² মাইনাস 1, এটাকে এই পারে নিয়ে আসে, তাহলে মাইনাস 143 সমান ওই পারে কে থাকবে 0। তাহলে এটাকে আমরা আরো সুন্দর করে লিখতে পারবো, সেটা হচ্ছে 4x² মাইনাস 144 সমান 0। তুমি এটা করতে পারো, অথবা এখান থেকে আরো একটু সিম্পলিফাই করতে পারো তুমি, সেটা হচ্ছে যদি 4 কমন নিয়ে নাও এখানে, তাহলে কত হবে? x² মাইনাস 4 × 3 = 12, 4 × 3 = 12 আর 4 × 6 = 24, তাহলে কত হচ্ছে? 0। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x² মাইনাস 36 = 0। তাহলে এটা হচ্ছে আমাদের সেই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা ওরা গঠন করতে বলেছিল প্রশ্নে। ঠিক আছে, তো এটা ছিল 2 নম্বর অঙ্ক সমাধান। এরকম করে আমরা এরপরে 3 নম্বর অঙ্কটা দেখছি। এবার তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে যে 3 নম্বর অঙ্কটাতে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। তাহলে একই রকম ভাবে ক্রমিক সংখ্যা, আমি বললাম একটু আগে যে ক্রমিক সংখ্যা মানে কি? ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা। তো এখানে দেখো, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, এখানে শুধু বলেছে দুটি ক্রমিক সংখ্যা, বলেনি ধনাত্মক, যুগ্ম না অযুগ্ম, কিছু বলেনি, শুধুমাত্র বলেছে যে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, যেমন 1-এর পরে 2, এটা পরপর ক্রমিক কি সংখ্যা? ক্রমিক সংখ্যা। 2-এর পরে 3, তাই তো, এরা ক্রমিক সংখ্যা। তো ওটাই বলা হয়েছে যে দুটি ক্রমিক সংখ্যা, ধনাত্মক অযুগ্ম হবে না যুগ্ম হবে কিচ্ছু বলা নাই, শুধুমাত্র বলা আছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা গঠন করতে হবে। তাহলে এখানে খুব সহজভাবে আমরা বলতে পারবো যে ক্রমিক সংখ্যা আমরা কেমন করে ধরবো। সলিউশন যদি এটা বলতে যাই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি সংখ্যা দুটি। তাহলে এখানে সংখ্যা দুটি কি কি হবে? সরি, এখানে সংখ্যা দুটি আমরা বলতে পারবো, সংখ্যা দুটি একটা ধরেছি x, তারপরে একটা হবে x + 1। ক্রমিক সংখ্যা যেহেতু পরপর সংখ্যা, x যদি হয় তারপরে সংখ্যা কি হবে? x + 1 হবে। আচ্ছা, শর্তানুসারে কি বলা হয়েছে? শর্তানুসারে বলা হয়েছে, শর্তানুসারে বলে লিখব, শর্তানুসারে বলা হয়েছে যে তাদের বর্গের সমষ্টি 313। তাহলে x এর বর্গ x² প্লাস তারপরের সংখ্যা কত আছে? x + 1, তাহলে x + 1 এর বর্গ মানে x + 1 তার স্কয়ার। বলছে এদের দুটোকে যদি যোগ করো, যোগফল কত হবে? 313 হবে। বা এখানে লক্ষ্য করো, তাহলে x², তাহলে এখানে আমাদের সিম্পল a + b হোল স্কয়ারের সূত্র পড়বে। তাহলে কি হয়? a² প্লাস 2ab 2 × x × 1 প্লাস b² মানে 1 এর স্কয়ার সমান 313। বা x² যোগ করলে কত হচ্ছে? 2x² প্লাস এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি হচ্ছে 2x প্লাস 1। এই 313কে এই পারে নিয়ে আসো, তো এই ব্যবধান এখানে প্লাস আছে, এই পারে আসলে কি হয়ে যাবে? মাইনাস 313 সমান 0। তাহলে আরেকটা জিনিস এখানে, সেটা হচ্ছে 2x² প্লাস 2x, আর এখানে মাইনাস 313 আর এখানে প্লাস 1, তাহলে বিয়োগ হবে। 313 থেকে 1 বাদ দিলে কত হবে? 312 হবে সমান 0। আচ্ছা, এখান থেকে আরো একটু সুন্দরভাবে সাজিয়ে নেব। সবসময় মনে রাখবা যে দ্বিঘাত সমীকরণ যখন আমরা সাজাবো, তো এইভাবে করে দিলেও তোমার কিন্তু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমীকরণকে আমরা সবসময় যত পারি সিম্পলেস্ট মানে সরলতম রূপ দিব, যাতে ওখান থেকে আমাদের বুঝতে বেশি সুবিধা হয়। ঠিক আছে, যেমন এখানে 2 কমন আসছে, আমরা বুঝতে পারছি, তো কমন নিয়ে তারপরে লিখব। ওকে, তাহলে 2 যদি কমন নিয়ে এখানে, তাহলে 2 কমন নিয়ে কি আসছে? x²
প্লাস এখানে তাহলে এক্স হয়ে যাবে, আর এখানে 2 কমন নাও, তাহলে কত হচ্ছে 2 একে 2, 2 5 10, 2 6 12 সমান 0। তাহলে এই যে দুইটা, এই দুইটা ওই পারে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের যেটা সমীকরণ দাঁড়াবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। তাহলে এটা হচ্ছে আমাদের সেই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা গঠন করতে বলা হয়েছিল প্রশ্ন। ঠিক আছে, এরপরে আমরা 6 দাগের অঙ্কগুলো দেখব। সেটা কি বলছে, একই রকম বলেছে 6 দাগে যে নিচের বিবৃতিগুলো থেকে কি বলেছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে। সেম টু সেম একই রকম ভাবে বলবো, শুধু বিবৃতিগুলো একটু আলাদা আছে। দেখব কোনটা আমাদের, আমি যে ভালো ভালো অঙ্কগুলো মানে যেগুলো হয়তো অসুবিধা হয় সেই অঙ্কগুলো বেশি বলছি। তোমাদের যদি তারপরেও মানে এই অঙ্কগুলো বাদ দিয়েও যদি কোথাও আরও অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবা, তাহলে আমি অবশ্যই এটার সমাধান বা ওটার একটা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে কিন্তু সমাধান করে দেবো। ওকে, তাহলে আমরা 6 দাগের অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে 6 দাগের যে অঙ্কটা বলা আছে, 6 দাগের 1 নম্বর অঙ্কটা বলেছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। 1 নম্বর অঙ্কটা যেটা বলা আছে, একটা আয়তাকার ক্ষেত্র আছে, সেই আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তোমরা যখন ক্লাসটা করবে তখন অবশ্যই বই খাতা নিয়ে বসবে, আর আমি যে বলছি 4 নম্বর পাতা, সেই 4 নম্বর পাতাতে অঙ্কটা দেওয়া আছে, একটু খাতা পেন নিয়ে বসবো। এমনি শুধুমাত্র টাইম পাস করার জন্য ভিডিওটা দেখবো না, অবশ্যই যখন ভিডিও দেখছি তার মানে আমি এখানে কিন্তু ক্লাসটা দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের উপকার হয় এবং ফ্রি অফ কস্ট তোমরা যাতে সুবিধাটা পেতে পারো। আমি উদ্যোগ নিয়েছি যে তোমাদের পুরো সিলেবাস মানে 2027 ব্যাচের যে মাধ্যমিক মানে নিউ 10 এখন যেটা, সেই নিউ 10-এর ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করবো। পুরো সিলেবাস শেষ করার দায়িত্ব নিচ্ছি। এবার তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে আমি অবশ্যই পুরো সিলেবাস নিজের দায়িত্ব সহকারে শেষ করবো, ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ ফ্রিতে। এটা আমার কথা। তো ওটার জন্য বলছি যে বইটা সামনে রাখবে, তাহলে একটু বেশি উপকার হবে। তো 6 দাগের 1 নম্বর অঙ্কটা যেটা বলেছে যে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। একটা আয়তাকার ক্ষেত্র আছে, ওর কর্ণের দৈর্ঘ্য বলেছে 15 মিটার। তার মানে কি ব্যাপারটা, আমি একটু ছবি আঁকার চেষ্টা করছি। ধরো এটা হচ্ছে আয়তক্ষেত্র, এর কর্ণের দৈর্ঘ্য বলেছে 15 মিটার, তাহলে এটা হচ্ছে 15 মিটার। আমি সংক্ষেপে এম দিলাম। আচ্ছা, 15 মিটার, এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো আমরা তো এখানে প্রথমে যার সাপেক্ষে তুলনা করেছে, দৈর্ঘ্যকে কার সাপেক্ষে তুলনা করছে, বলছে যার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তা তুলনা করছে আমাদের প্রস্থর সঙ্গে, কিন্তু দুঃখের বিষয় আমরা প্রস্থই জানি না এখানে। তো যেটা জানি না সেটা আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমার এই ছবি অনুযায়ী এটা তাহলে প্রস্থ হয়ে যাবে এক্স। প্রস্থ আমি ধরে নিলাম যে এক্স মিটার। ওকে, আচ্ছা, তো কি বলেছিল প্রশ্নে, বলছে যার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য 3 মিটার বেশি, তার অর্থ হলো দৈর্ঘ্য আমাদের কত হবে, তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস 3 মিটার। যেহেতু প্রস্থর থেকে দৈর্ঘ্যটা কত বেশি, 3 মিটার বেশি। তো এই বলেছে আমাদের বিবৃতি। তো এখান থেকে আমাদের সমীকরণটা গঠন করতে হবে। তাহলে কি করবো, খুবই ইজিভাবে হবে। তো প্রথমত আমরা কি করলাম, এটা আমি জাস্ট তোমার ছবি আঁকার দরকার নেই, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, তো 6-এর 1 নম্বর অঙ্কটা প্রথমে আমরা কি করলাম, আমরা এখানে ধরে নিলাম যে ধরি যে আয়তাকার চিত্র আছে বা এখানে আয়তাকার ক্ষেত্র বলেছে, অ্যাকচুয়ালি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ আমরা ধরে নিচ্ছি। প্রস্থ ধরলাম কত, ধরি এখানে বলেছে আমাদের যেটা প্রস্থ আমরা কত ধরলাম, প্রস্থ ধরলাম হচ্ছে এক্স মিটার। তাহলে লিখবো আয়তাকার চিত্রটির বা ক্ষেত্রটির, এখানে ক্ষেত্র বলেছে, ক্ষেত্রটির প্রস্থ আমরা ধরে নিয়েছি হচ্ছে এক্স মিটার। এটা যেটা বললাম প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত হবে বাবু, দৈর্ঘ্য হবে আমাদের চিত্রটার বা ক্ষেত্রটার দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে তাহলে এক্স প্লাস 3, যেহেতু 3 মিটার বেশি বলেছে তাহলে এক্স প্লাস 3 মিটার। প্রশ্নে বলা আছে এই জিনিসটা বলা আছে, আর একটা আমাদের বলে দিয়েছে, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তো আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি, ক্লাস 9-এই পড়েছি যে আয়তাকার চিত্রের বা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি হয়, কর্ণের দৈর্ঘ্য সূত্র হয় রুট ওভার
দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা হয় আমাদের কোয়াড্রেন্ট দৈর্ঘ্য সূত্র। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য জানি, দৈর্ঘ্য কত জানি x+3, প্রস্থ কত জানি, প্রস্থ জানি হচ্ছে x। তাহলে শর্তানুসারে আমরা ডাইরেক্ট লিখবো যে অতএব শর্তানুসারে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাহলে রুট ওভার কর্নার দৈর্ঘ্যের সঙ্গে আমরা শর্তানুসারে সমান করি, যেহেতু এটা আমাদের গিভেন দেওয়া আছে 15 মিটার। কি দেওয়া আছে, যে কোয়ার্ডিনেট দৈর্ঘ্যটা হচ্ছে 15 মিটার। তাহলে শর্তানুসারে রুট ওভার বলে আমরা লিখবো দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য কত আমাদের, দৈর্ঘ্য হচ্ছে x+3, তাহলে x+3 তার স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ার, তাই না? এই যে কোয়ার্ডিনেট দৈর্ঘ্য সূত্র কি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাহলে প্রস্থ কত x, তাহলে x স্কোয়ার সমান, তাহলে এটা আমরা কি পেলাম, এটা হচ্ছে এই চিত্রটার কর্ণের দৈর্ঘ্য। আর ওরা আবার কর্ণের দৈর্ঘ্য কত বলেছে, 15 বলেছে, তাহলে সমান কার সঙ্গে হয়ে যায়, 15 সঙ্গে। ব্যাস, এবার আমরা এখানে থেকে যেহেতু আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে, তার মানে এই রুট ওভার আছে, তো কোনো একটা সমীকরণকে রুট ওভার ফ্রি যদি করতে হয়, তাহলে সমীকরণের বোথ সাইডকে মানে উভয় পক্ষকে বর্গ করে দেবো। তাহলে আমরা কি পাবো, এখানে বর্গ বলে এই রুট ওভারটা উঠে যাবে, তাহলে এখানে হয়ে যাবে x+3 হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 15 তার স্কোয়ার। আমরা এখানে অবশ্যই মেনশন করব যে উভয় পক্ষকে কি করলাম, বর্গ করে। এবার আমরা এখান থেকে সিম্পল ভাবে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিন্তু আমরা গঠন করতে পারবো। কেমন করে হবে সেটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে নিলাম, এখান থেকে পারা যাবে অবশ্যই জিনিসটা, কোনো অসুবিধাই নেই। কেন, কারণ এখানে a+b হোল স্কোয়ারের সূত্র পড়বে, এখানে x স্কোয়ার করবো, এখানে 15 স্কোয়ার করবো, 225 হবে, দিয়ে একটু ক্যালকুলেশন করবো, এই দিকে নিয়ে আসবো, অবশ্যই পেরে যাবো। তাহলে এটা ছিল আমাদের 6 দাগের 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক হলো। এবার 2 নম্বর অঙ্কটা আমি একটু বলছি, তো এটা আমি মিটিয়ে দিলাম। 2 নম্বর অঙ্কটা তোমরা একটু দেখো। আমি বারবার বলছি যে আমার এই ভিডিওটা দেখার সময় তোমরা অবশ্যই খাতা এবং আমাদের যে গণিত প্রকাশ বই, সেই বইটা কিন্তু সঙ্গে থাকবে। কারণ তুমি এমনি কোথাও বসে বা কোথাও ঘুরতে গিয়ে এই ভিডিও দেখছো, তাহলে ভিডিও দেখাটা তোমার ইফেক্টিভ হবে না। কোথায় ঘুরছো বা কোথাও মামার বাড়ি গিয়েছো, মাসির বাড়ি গিয়েছো, ভিডিও দেখছো সেখান থেকে, সেটা কিন্তু ইফেক্টিভ হবে না। ওটার জন্য আমি বলছি যে তোমরা যখনই এই ভিডিওটা দেখবা, অবশ্যই খাতা আর তোমার পেন এবং আমাদের যে গণিত প্রকাশ বই, সেই বইটা নিয়ে বসবে। তো যাই হোক, আমরা 2 নম্বর অঙ্কটা একটু বলি। 2 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে আমি পড়ছি, তোমরা শুনো। বলছে যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, বলেনি কত কিগ্রা চিনি ক্রয় করেছে। তারপরে বলছে যদি ওই টাকায় মানে 80 টাকায়, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তো কথাটা বুঝতে হবে তোমাকে যে 80 টাকায় ও বলেছে প্রথমে যে 80 টাকায়, এখানে আমাদের কাছে উজ্জ্ব রেখেছে যে 80 টাকায় কত কিগ্রা চিনি পেত, সেটা কিন্তু বলেন। তাহলে আমরা 80 টাকায় ধরে নিচ্ছি, আমি জাস্ট এখানে রাফলি বোঝাচ্ছি, 80 টাকায় আমরা ধরে নেব প্রথমে যে x কিগ্রা চিনি পেত। ওই লোকটা চিনি কিনতে গিয়েছে, 80 টাকাতে চিনি পেত কত, x কিগ্রা। তো বলছে প্রথম লাইনটা যেটা বলেছিল যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় আরও তিনি 4 কিগ্রা চিনি বেশি পেতেন। তার মানে বলতে চাইছে যে এই যে 80 টাকা, এই 80 টাকাতে যদি লোকটা x কিগ্রা চিনি না পেয়ে আরো 3 কিগ্রা চিনি, 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে কত হবে, x+4 কিগ্রা চিনি পাবে। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী, তাই না, ওটাই বলতে চাইছে, যদি তিনি ওই টাকায় আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন। তো প্রশ্ন করছে, বলছে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তার মানে কিগ্রা প্রতি চিনির দাম মানে 1 কেজি চিনির দাম আগে যত টাকা লাগতো তার থেকে এখন যদি 1 কেজি চিনি কিনে, তাহলে 1 টাকা কম লাগবে। তো অঙ্কটা কেমন করবো একটু ভালো করে দেখো সবাই। তাহলে প্রথমে আমরা ধরে নিব, ওই যে কথাটা লিখেছি ওটা লিখবো, যে ধরি 80 টাকায় চিনি ক্রয় করলেন, এভাবে লিখবো, ধরি 80 টাকায় চিনি ক্রয় করলেন, 80 টাকায় কি বলো চিনি ক্রয় করলেন সমান x কিগ্রা।
ঠিক আছে। এবার পরে বলছে ওরা যে যদি তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন ওই টাকাতে, তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারবো যে তাহলে এখন এখন বলে দিচ্ছি এখন তাহলে 80 টাকায় কত কিগ্রা চিনি পাবে, বা আমরা এখানে লিখে দিই, হ্যাঁ 80 টাকায় চিনি পাবেন বা চিনি ক্রয় করবেন, বলে চিনি ক্রয় করবেন, কত কিগ্রা চিনি ক্রয় করবে 80 টাকাতে, এক্স প্লাস 4 কিগ্রা। আচ্ছা, তো ব্যাপারটা বুঝো। তাহলে বলছে যদি এই ঘটনা ঘটে থাকে, আগে 80 টাকায় তিনি চিনি পেতেন, আমরা ধরে নিয়েছি এক্স কিগ্রা, তাহলে এখন সেই 80 টাকায় চিনি পাবেন মানে চিনি ক্রয় করবেন মানে কিনবেন কত কিগ্রা, এক্স প্লাস 4 কিগ্রা, যেহেতু 4 কিগ্রা বেশি বলেছে। তো বলছে এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, মানে এই ক্ষেত্রে ও কিগ্রা মানে এই ক্ষেত্রে যখন কিনবে তখন 1 টাকা কম পাবে কিগ্রা প্রতি। কিগ্রা প্রতি কথাটার অর্থ হচ্ছে যে 1 কেজির সাপেক্ষে বলছে, 1 কেজি চিনির দামের সাপেক্ষে। তো প্রথমত আমরা আগের যে কনসেপ্টটা আছে মানে আগে যেটা পেত আমরা ধরে নিয়েছি। তো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে 80 টাকায় চিনি ক্রয় করেছেন কত, আমরা বলছি এক্স কিগ্রা। কথাটা যদি আমরা ঘুরিয়ে বলি যে এক্স কিগ্রা চিনির দাম কত টাকা, তাহলে 80 টাকা, এক্স কিগ্রা চিনির দাম কত টাকা 80 টাকা, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে, ঐকিক নিয়মের মতো করে করবো আমরা। তাই লিখব যে অতএব এক্স কিগ্রা চিনির দাম কত, এক্স কিগ্রা চিনির দাম কত 80 টাকা। তাহলে কিগ্রা প্রতি দিয়ে যেহেতু প্রশ্নটা করেছে আমাদেরকে, ওটার জন্য 1 কিগ্রা চিনি কিন্তু আমরা বের করলাম। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে, আমরা ঐকিক নিয়ম ক্লাস 5 থেকে করে আসছি। এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে 80/x টাকা। এটা একই রকম ভাবে এই ক্ষেত্রে সেকেন্ড কেস অনুযায়ী যদি আমরা করতে যাই তাহলে 1 কিগ্রা চিনির দাম কত পাবো, তাহলে লিখবো একই রকম ভাবে বা একই ভাবে এটা আমরা পরে বলে লিখে দিচ্ছি যে পরে 1 কিগ্রা চিনির দাম সমান কত টাকা হবে, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে, একই রকম ভাবে আমরা লিখব। তাহলে 80 এখানে x ছিল ওটার জন্য x হয়েছিল, এখানে লাস্টে কত ছিল x প্লাস 4, তাহলে এখানে কত হবে x প্লাস 4 এত টাকা। তাহলে আমরা কিগ্রা প্রতি চিনির দাম বের করলাম। প্রথমে 1 কেজি চিনি কিনতে ওকে টাকা লাগতো কত 80/x টাকা, এবং পরে যখন চিনিও কিনছে তখন ওকে দিতে হচ্ছে কত টাকা 80/x প্লাস 4 টাকা। তো শর্তানুসারে বলেছে এখানে তবে কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে কোন টাকাটা কম, এই টাকাটা কম, আর এটা বেশি। তাহলে আগে 1 কেজি চিনি কিনতে গিয়ে বেশি লাগতো টাকা, এখন কম লাগছে 1 কেজি চিনি কিনতে গিয়ে। তার মানে শর্তানুসারে আমরা লিখব শর্তানুসারে, তাহলে আগে লাগছিল আমাদের কত 80/x টাকা, আর এখন কত টাকা কম লাগছে, এখন কম লাগছে হচ্ছে কত টাকা 1 টাকা। তাহলে 80/x থেকে 80/x প্লাস 4 এটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল অবশ্যই কত হবে 1, তাই না। ধরো আমি কথার কথা বলছি যে আগে কোনো একটা চিনি কিনতে যেতাম, তাহলে ধরো 1 কেজি চিনির দাম ধরো কথা বললাম যে 5 টাকা লাগতো, আর এখন তুমি সেই চিনিটা কিনতে যাচ্ছ তো তোমাকে 4 টাকা লাগছে। ওই কথাটা এখানে বলা হয়েছে যে এই যে এটা আগের গল্পটা, এটা যেমন এটা তাহলে তুমি অ্যাজিউম করতে পারো 5 টাকা হিসাবে, আর এটা অ্যাজিউম করতে পারো 4 টাকা হিসাবে। ওটাই বলছে যে আগে ধরো আমি কথার কথা এটা উদাহরণ নিয়ে বলছি, মানে আগে 1 কেজি চিনির দাম কত টাকা লাগতো, 1 কেজি চিনির দাম 5 টাকা লাগতো, আর এখন 1 কেজি চিনির দাম কত লাগছে তোমাকে 4 টাকা। তাহলে দেখো কিগ্রা প্রতি কত টাকা কম, 1 টাকা কম। তার মানে এটা শর্তানুসারে এরকম হয় না আমাদের, দেখো তো যে 5 বিয়োগ 4 সমান তাহলে কত 1। তো ওই জিনিসটাই আমরা করলাম যে 80/x মাইনাস 80/x প্লাস 4 এটা সমান কত হচ্ছে 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা করলাম এখানে। এখান থেকে আমরা এবার দ্বিঘাত সমীকরণ অ্যাজ ইউজুয়াল যেভাবে ক্যালকুলেশন করে সেই ক্যালকুলেশন করে আমরা কিন্তু বের করতে পারবো, ইজিলি হবে, কোনো অসুবিধা নেই। আমি যেভাবে তোমাকে একটা দেখিয়ে দিয়েছি কেমন করে করতে হবে সেরকম করে এখান থেকে সমীকরণ আমরা গঠন করে নিই। তো এরকম করে আরও এখানে অনেকটা অঙ্ক আছে, টোটাল 8টা অঙ্ক আছে। সেই 8টা অঙ্কর মধ্যে সবটাই ভালো, কোনোটাই খারাপ অঙ্ক না, ঠিক আছে। তো আমি একের পর এক তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি যাতে অসুবিধা না হয়। এবার
3 নম্বরে যে অঙ্কটা বলা আছে সেই 3 নম্বরের অঙ্কটা আমরা একটু দেখব। তিন নম্বর অঙ্কটা বলা আছে কি, যে দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার এবং একটা স্টেশন থেকে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেলে ট্রেনটির কি বলছে গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার যদি বেশি হয় তাহলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগবে। 3 নম্বর অঙ্কটা যারা দেওয়া আছে একটু পড়বে। বলছে দুটো স্টেশন আছে, আমি বুঝিয়ে দিচ্ছি দুটো স্টেশন। ধরো এটা কথা বললাম যে এটা ধরো হাওড়া স্টেশন, ঠিক আছে, আর আমি তো মালদা আমার বাড়ি, তাহলে এটা ধরো মালদা স্টেশন। কথা ধরে নিলাম যে এই দুটো স্টপেজের মধ্যে দূরত্ব কত, 300 কিলোমিটার, ঠিক আছে। এই কথাটাই বলছে যে দুটো স্টেশন, এটা আমাদের ভারতের বৃহত্তম স্টেশন হাওড়া, আর এটা হচ্ছে আমাদের মালদা টাউন। এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত, 300 কিলোমিটার, ঠিক আছে। বলছে একটা ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। একটা ট্রেন প্রথম স্টেশন থেকে মানে হাওড়া থেকে ধরো মালদা আসলো সমবেগে, ঠিক আছে। তো বলছে ট্রেনটির গতিবেগ, এবার কথা নিয়ে আসছে, প্রথমে বলেনি, হ্যাঁ, এবার কেন থাকে না যে ট্রেনে বসে আছে, ট্রেনের নানা রকমের সব উপদেশ দেই, হ্যাঁ, তো ওই রকম যে কোনো একটা লোক ধরো চেপেছিল, দিয়ে এখানে আবার নেমে গেল স্টপেজে, দিয়ে ও নেমে কোনো এক বন্ধুকে ও ধরো বলছে, আমি জাস্ট একটা আমি গল্প বলছি, হ্যাঁ, কোনো একটা বন্ধুকে বলছে যে ট্রেনটাতে তো আমরা আসলাম, তো আমাদের আসতে যতক্ষণ সময় লাগলো, যদি ট্রেনটা যে ট্রেনে আমরা আসলাম, সেকেন্ড লাইনটা ওটাই বলছে যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় যদি 5 কিলোমিটার বেশি হতো তাহলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। বলছে আমরা যে ট্রেনটাতে আসলাম, যে ট্রেন রেলগাড়িতে আসলো, সেটাতে বলছে যে যতক্ষণ সময় আমার লেগেছে, যদি সেই ট্রেনটা ঘন্টায় 5 কিলোমিটার বেশি গতিবেগে চলতো তাহলে আমাদের কিন্তু 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে দেখো কীরকমভাবে আমরা বুঝবো জিনিসটা। তো এখানে ট্রেনের গতিবেগটা আমাদের প্রথমে জানতে হবে। তো আমরা অ্যাজ ইউজুয়াল তোমরা ভাষা লিখে নিবা, আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে ট্রেনটার যে গতিবেগ, প্রথমে আমরা এভাবে লিখবো যে ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। তোমরা x কিমি পার ঘন্টা লিখলে হবে, বা এখানে বেশিরভাগ আমরা যেহেতু বাংলা মাধ্যমের স্টুডেন্ট, ঠিক না, তো কিলোমিটার পার ঘন্টা লিখলে বেশি ভালো, ঠিক আছে। তো আমরা ট্রেনটার গতিবেগ আমরা কত ধরলাম, x কিমি পার আওয়ার বা x কিমি প্রতি ঘন্টা। আর এবার x কিমি পার ঘন্টা যখন ট্রেনটার গতিবেগ, এবার বলছে যে পরে ট্রেনটার গতিবেগ কত হবে, বলছে পরে ট্রেনটার গতিবেগ হবে বলছে যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হয়, তাহলে সেকেন্ড কেস অনুযায়ী ট্রেনটার গতিবেগ হবে x প্লাস 5 কিমি পার ঘন্টা, যেহেতু বলেছে যে ঘন্টায় 5 কিলোমিটার বেশি যাবে, তাই না। তাহলে এখানে আমাকে একটা কথা বলো যে ট্রেনটার গতিবেগ যদি x কিমি পার ঘন্টা হয়, তাহলে এটার মানে কি, এই কথার অর্থ হচ্ছে এরকম যে ট্রেনটা 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার, x কিলোমিটার, 1 ঘন্টায় x কিলোমিটার যাবে। আচ্ছা, তো আমাদের কত কিলোমিটার যাচ্ছে ট্রেনটা, 300 কিলোমিটার। তাহলে ওইভাবে আমরা উইকিপিডিয়ার মতো করে লিখবো যে ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে লিখবো যে এখানে যেমন বলেছে যে x কিমি যেতে ট্রেনটির সময় লাগে বলে কি লিখবো, এখানে ডট ডট দিলে মানে তোমরা লিখে নিবা, ঠিক আছে, ভাষা লিখে নিবা। তাহলে x কিমি যেতে সময় লাগে কত, 1 ঘন্টা। তাহলে 1 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে, 1/x ঘন্টা, তাই না। তাহলে কত কিলোমিটার যাচ্ছে ট্রেনটা, জার্নি করছে কত, 300 কিলোমিটার। তাহলে 300 কিলোমিটারের ট্রেনটার কত সময় লাগবে, তাহলে 300/x, এত ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। এটা ফার্স্ট কেস অনুযায়ী পেলাম। সেকেন্ড কেসে কি বলছে, সেকেন্ড কেসে বলছে যে ট্রেনটার গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো, তাহলে আবার বলে লিখবো আমরা, এর পরের নিচে লাইনে লিখবো, আবার বলে কি লিখবো যে ট্রেনটার গতিবেগ সমান কত, x প্লাস 5 কিমি পার ঘন্টা। তাহলে x প্লাস 5 কিমি পার ঘন্টা, এখান থেকে আমরা একই রকম ভাবে যদি এগোতে যাই, এখানে যেমন x ছিল, তো ওটার জন্য আমরা 300 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লেগেছিল, 300/x। এবার ট্রেনটার গতিবেগ x প্লাস 5 কিমি পার ঘন্টা, তার মানে x এর জায়গাতে x প্লাস 5 হয়ে গেছে। তাহলে এবার আমাকে বলো যে 300 কিলোমিটার যেতে এখন ট্রেনটার কত সময় লাগবে, তাহলে ওটাই লিখবো যে 300 কিলোমিটার যেতে, এখানে ভাষা লিখবো কিন্তু, হ্যাঁ, 300 কিলোমিটার যেতে ট্রেনটির সময় লাগবে কত লাগবে, 300/x প্লাস 5 ঘন্টা।
ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে ট্রেনটার 300 কিলোমিটার যেতে প্রথমে কতক্ষণ সময় লেগেছে, 300/x ঘন্টা। এবার লাস্ট কন্ডিশন অনুযায়ী ওরা যেটা বলেছে যে ট্রেনটার গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হতো তাহলে ট্রেনটার নাকি 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে সেই হিসাবে আমরা ক্যালকুলেশন করলাম যে ট্রেনটার গতিবেগ দেখলাম যে x+5 কিমি/ঘন্টা যদি হয় তাহলে সেই ট্রেনটার 300 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে, 300/x+5 ঘন্টা সময় লাগবে। তো এই সময়টা কম, কত ঘন্টা কম, 2 ঘন্টা কম এর থেকে। তাহলে এর আগের অঙ্কটার মতো শর্তানুসারে এখানে আমাদের হয়ে যাবে, কি হবে শর্তানুসারে আমরা লিখতে পারবো যে 300/x থেকে যদি 300/x+5 এটা যদি বিয়োগ করি তাহলে 2 ঘন্টা কম যেহেতু হয় বলেছে, তার মানে আমাদের হবে এখানে 300/x শর্তানুসারে মাইনাস 300/x+5 এটা সমান কত হয়ে যাবে, 2 ঘন্টা কম বলেছে তাহলে সমান। বাস এখান থেকে আমরা ফার্দার ক্যালকুলেশন করব, দিয়ে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে দেব। ঠিক আছে, তাহলে এই ছিল 3 নম্বর অঙ্ক। এবার এখানে আরো অঙ্ক আছে, ঠিক আছে। তোমাদের কোনো অঙ্ক যদি অসুবিধা হয়, হ্যাঁ, করতে গিয়ে একই রকম ভাবে করবে তাহলে হয়ে যাবে। আমি এখানকার যে অঙ্ক যেটা বেশি ভালোই বা ইম্পর্টেন্ট যদি বলতে চাই সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। সেই 7 নম্বর অঙ্কটা আমি একটু বলছি, সেই 7 নম্বর অঙ্কটা সুন্দরভাবে আমি লিখে করিয়ে দেবো। ঠিক আছে, তো 7 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো সবাই। 5 নম্বর পাতা, হ্যাঁ 5 নম্বর পাতার 7 নম্বর অঙ্ক, মানে VII। তাহলে এই যে অঙ্কটা বলা হয়েছে 7 নম্বর, বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, সেই সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। এই লাইনটা আগে আমি এক্সপ্লেন করি কি বলতে চাইছি। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, তার একক স্থানের যে অঙ্কটা আছে সেটা দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি। মানে হলো, আমি ধরো তোমাকে আগে জেনারেল ভাবে একটা যখন একটা সংখ্যা নিয়ে যাচ্ছি, ধরো আমি বললাম 25, তাহলে 25 যদি বলতে যাই তাহলে এই 25-এর ক্ষেত্রে এককের ঘরে কত আছে, 5 আছে, দশকের ঘরে কত আছে, 2 আছে। তো ওই রকমই এখানে বলেছে যে জানি না সংখ্যাটা কি আছে, তো আমরা যে কোনো সংখ্যা যখন হয় তার মানে আমাদের এই একক দশক শতক এভাবে যায়। এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলেছে, তার মানে এককের ঘর থাকবে আর দশকের ঘর থাকবে। তো ওই রকমই বলছে যে যদি 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি হয়, তার মানে আমরা ধরে নিচ্ছি কার সাপেক্ষে তুলনা করা হয়েছে, এটা দশক স্থানীয় অঙ্কের সাপেক্ষে তুলনা করা হয়েছে। তাহলে দশক স্থানীয় অঙ্কটা ধরে নিলাম x, তো বলছে এই একক স্থানীয় অঙ্ক মানে এককের ঘরে যে অঙ্কটা থাকবে সেটা দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি হবে। তার মানে এখানে দশকের ঘরে x আছে, তাহলে এককের ঘরে কত হবে, 6 বেশি হবে, তার মানে x+6 হবে, তাই না? তাহলে এই জিনিসটাই আমাদের ফার্স্টে প্রথম লাইনটা আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই যে জিনিসটা সেটা আগে লিখে নিই সুন্দর করে। তাহলে লিখব ধরি দশক স্থানীয় অঙ্কটি সমান, দশক স্থানীয় অঙ্কটি আমরা ধরে নিচ্ছি সমান দিয়ে x। অতএব একক স্থানীয় অঙ্ক, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে আমি তো বুঝালাম এখানে, দশকে x, তাহলে এককের ঘরে কত হবে, x+6। ঠিক আছে, আমরা বুঝে গেলাম এই জিনিসটা যে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কটা আমাদের জানা ছিল না, আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে কত হবে। তো এখানে বলছে যেটা যে আমরা প্রথমে সংখ্যা অঙ্কগুলো ধরে নিয়েছি, এবার বলছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো আমরা তো এখানে প্রথমত সংখ্যাটাই জানি না, সংখ্যা জানি যে সংখ্যাটা কত, আমরা জানি না সংখ্যা কত, আমরা শুধুমাত্র কি জানি, আমরা জানি হচ্ছে যে সংখ্যাটার এককের ঘরের অঙ্ক কত হবে আর দশকের ঘরের অঙ্ক কত হবে, ওই হিসাবে আমরা ধরে নিয়েছি সংখ্যাটা কত হবে। তো আমরা কোনো একটা সংখ্যার এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক থেকে সংখ্যা কেমন করে বের করে এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু শিখে এসেছি। তবুও আমি একটু বলছি যে কেমন করে সংখ্যাগুলো বের করে। ধরো আমি কথা বলছি যে
তোমাকে যদি বলা হয় যে এককের ঘরে আর দশকের ঘরে, ধরো বললাম যে এককের ঘরে 7 আছে এবং দশকের ঘরে কত 2 আছে, তাহলে বলো তো সংখ্যাটা কত হবে? তাহলে সবাই বলে দেবে, একটা বাচ্চা ছেলে বলে দেবে যে 27 হবে। হবে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যত স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছি এটা ঠিক বলেছে। এরপরে আমি যখনই ক্লাস 8-এ এই অঙ্কটা থাকে প্রথম, হ্যাঁ 8 আর 7-এ থাকে, তো ওরা সবাই ভুল বলেছে। কি ভুল? যে এককের ঘরের অঙ্ক 7 স্যার, দশকের ঘরের অঙ্ক 2, তাহলে সংখ্যাটা 27। এটা আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা, ওটার জন্য বলে দিতে পারছি। এবার ওদেরকে সেম জিনিস যখন আবার জিজ্ঞাসা করা হয়েছে যে বলো বাবু এককের ঘরে ধরো x আছে আর দশকের ঘরে ধরো y আছে, তাহলে সংখ্যাটা কি হবে? তো সবাই বলে দিয়েছে স্যার এটা yx হবে, এটা হবে yx। কিন্তু yx হয় না, yx মানে y ইন্টু x, এটা হয় না। ঠিক আছে, কেন হয় না সেটা আমরা দেখব। তো আমাদের মনে রাখতে হয় যে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক যদি বলে দেওয়া থাকে আর ওখান থেকে সংখ্যা যদি বের করতে হয়, তাহলে এককের ঘরের অঙ্ককে আমরা 1 দিয়ে গুণ করব। কি করব সেটা দেখো, এককের ঘরে যে অঙ্ক তাকে 1 দিয়ে গুণ করব, তাহলে এই সংখ্যাটা কেমন করে উৎপন্ন হবে এটার কথাই আমি বলি। তাহলে এককের ঘরের অঙ্ক তো এখানে 7, তাহলে 7-কে 1 দিয়ে গুণ করব, যোগ দশকের ঘরের অঙ্ক কত 2, তাহলে 2-কে 10 দিয়ে গুণ করব। তাহলে কত পাচ্ছি এখানে? তাহলে এখানে পেয়েছি 7 1-কে 7, 2 10-এ 20, তাহলে 27। এইভাবে 27 পাই আমরা, তাই না? এককের ঘরের অঙ্ক 7, দশকের ঘরের অঙ্ক 2, তাহলে আমরা এইভাবে এই প্রসিডিওর অনুযায়ী সংখ্যাগুলো বের করতে হবে। মানে সিম্পল জিনিস, এককের ঘরে যেটা থাকবে তাকে 1 দিয়ে গুণ করব, যোগ দশকের ঘরে যে অঙ্কটা থাকবে তাকে 2 দিয়ে, যোগ শতকের ঘরে যে অঙ্কটা থাকবে তাকে 100 দিয়ে, যোগ আমাদের এখানে যেহেতু 2 অঙ্ক বলেছে ওটার জন্য আমরা এই পর্যন্ত থেমে গেলাম। যদি আমাদের 3 অঙ্ক বলে, 4 অঙ্ক বলে, তাহলে এইভাবে এগোতে থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা সংখ্যাটা পাই। তো একই রকম ভাবে যে দশক স্থানীয় অঙ্কটা x ধরে নিলাম এবং একক স্থানীয় অঙ্কটা কত x + 6, তাহলে সংখ্যাটা কত হবে? যেটার জন্য আমি এতক্ষণ ধরে কিন্তু তোমাদের বুঝালাম। তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে সংখ্যাটি হবে আমাদের, এখন তোমরা বুঝে গেছো সবাই, সংখ্যাটা হবে কত? এককের ঘরে কত আছে স্যার? এককের ঘরে আছে x + 6, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করব, যোগ দশকের ঘরে কত আছে? দশকের ঘরে আছে আমাদের x, তাহলে x-কে 10 দিয়ে গুণ করব, তাই না? দশকের ঘরে ছিল x + 6, ওকে 1 দিয়ে গুণ করলাম, প্লাস এককের ঘরে কত ছিল? এককের ঘরে এটা ছিল, এককের ঘরে ছিল x + 6, ওটাকে 1 দিয়ে গুণ করলাম, যোগ দশকের ঘরে ছিল x, তাহলে ওটাকে 10 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম, তাই না? আমি এটা মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সংখ্যা। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, x + 6 পাবো, 1 দিয়ে গুণ করবো মানে x + 6ই হবে, 10x হবে এটা, 10x + x মানে 11x + 6, তাহলে সংখ্যাটা কত পেয়ে গেলাম আমরা? সংখ্যাটা পেয়ে গেলাম হচ্ছে 11x + 6। বাস, এবার যেটা বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, সিম্পল জিনিস। তাহলে লিখবো এখানে কি, এরপরে এখানে করা যাবে, তাহলে বোঝাতে শর্তানুসারে অঙ্কদ্বয়ের গুণফল। তাহলে অঙ্ক দুটো কি কি? একটা হচ্ছে x + 6, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক x, তাহলে এটাই হচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল। এই অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যা কত? 11x + 6, তাহলে 11x + 6 এখান থেকে কত কম? বলছে 12 কম, তাহলে -12। এবার আমরা এখান থেকে সমীকরণ গঠন করে নেব। তাহলে কত পাবো? x × x মানে x² প্লাস প্লাসে প্লাস হবে, x × 6 তাহলে 6x ইকুয়াল টু 11x প্লাস এখানে কত হবে? +6 - 12, তার মানে কত হবে? -6। তার মানে আমরা পেয়ে যাচ্ছি এখানে যে x² + 6x -11x -6 ছিল, এবারে তাহলে +6 = 0 হয়ে যাবে। তার মানে আমরা আলটিমেটলি যেটা পেয়ে যাব শেষ অবধি সেটা হবে x² + 6x - 6x, এখানে 6x প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে 6 এর মানে কত হয়? 6 × 11 = 5, তাহলে কত হবে এখানে? 11 থেকে 6 বাদ 5, তাহলে -5x প্লাস কত? 6 = 0। তাহলে এটাই হচ্ছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা আমাদের প্রশ্ন করা হয়েছিল। এই অঙ্কটা এখানকার মধ্যে ভালো, ঠিক আছে। তো আরো অঙ্ক আছে এখানকার,
কোনো অঙ্কতে অসুবিধা যদি হয় তাহলে আমাকে অবশ্যই ইনফর্ম করবে, আমাকে কমেন্ট করবে, আমি ওই হিসাবে কিন্তু অঙ্ক নিয়ে আসবো। ওকে, টাটা বাই। এরপরে আমরা কোর্সে দেখি 1.2 এর সমাধানগুলো দেখবো। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থেকো।